বেশ কয়েকদিন আগে আলিয়ার তৃণমূল ছাত্র পরিষদ পুরো ত্যাগ করলেন সমস্ত বিষয়ে, যে আলিয়ার ছাত্র পরিষদের যারা তৃণমূল ছিলেন তৃণমূল থেকে পুরো ত্যাগ, তৃণমূল দলটাকে ছেড়েই দিলেন। কি বলবেন, কেন এটা মনে হলো? না, তারাই বলতে পারবে কেন ছেড়েছেন, আমি বলতে পারবো না। কিন্তু আমি যা দেখছি তাতে আনিস থেকে শুরু করে একের পর এক তাদের দাবিগুলো তো সহজ। তাদের হচ্ছে যে হোস্টেলের হচ্ছে যে নিরাপত্তা, হোস্টেলে থাকার জায়গা, একটা সুস্থ পরিবেশ, এখনো হচ্ছে সমস্ত বিভাগে হচ্ছে যে শিক্ষক পদ পূরণ হয়নি, এই বিষয়গুলো তো গুরুত্বপূর্ণ ছিল। তাদের ছাত্রদের দাবি দেওয়া থাকবে, এটা তো খুবই স্বাভাবিক। এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই যে সময়ের সঙ্গে সঙ্গে এই দাবি দেওয়াগুলো আরো বাড়বে, এটাই তো কাজ, এটাই হচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে দীর্ঘদিন ধরে কোনো ভাইস চ্যান্সেলর নেই, এও কল্পনাতীত। এবং এমন একজনকে হচ্ছে যে দায়িত্বে বসানো হলো যিনি অ্যাসোসিয়েট প্রফেসর। একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে হলে তো তাকে 10 বছরের হচ্ছে যে গবেষণা, বিভিন্ন ক্ষেত্রে অধ্যাপনার অভিজ্ঞতা থাকতে হবে, সেসব তো নেই। বিশ্ববিদ্যালয় স্তরে বসিয়ে দেওয়া হলো একজন জুনিয়রকে, এবং আজকে মুখ্যমন্ত্রী বলছেন অমুক জায়গা থেকে এনে বসিয়ে দেওয়া হয়েছে। আরে আপনি বসাননি কেন একদিন? আপনি কি করছিলেন? আপনার তো বসানোর দায়িত্ব ছিল, আপনি তো মন্ত্রী। তো সেখানে ও যোগ্য উপাচার্য আপনি নিয়োগ করতে পারেননি কেন? তার কি অভাব পড়েছে নাকি? আমরা যদি শুরুতে যদি আইআইটি খড়গপুর থেকে আনতে পারি, তো আপনি কেন আনতে পারেন না? এ দায়িত্ব তো আপনার। এই যে রাজ্যপাল মহোদয় এই যে নিয়োগ করছেন কেরালা থেকে এনে একজন আইপিএস অফিসারকে, যদিও মনে করি এটা সঠিক কাজ হয়নি, কারণ যোগ্য মানুষের আগে ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য। কিন্তু এইটা পরিস্থিতি তৈরি তো হলো কারণ রাজ্য সরকার ব্যর্থতার কারণে। রাজ্য সরকার করতে পারেননি, তিনি এই সুযোগের সদ্ব্যবহার করেছেন। যদিও ঠিক হয়নি, এটা মাননীয় রাজ্যপালের কাজ নয়। আচার্য ঠিক আছে তিনি, কিন্তু এটা কাজ নয়, এটা কাজ হচ্ছে রাজ্য সরকারের, রাজ্য সরকারই করার কথা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে সময় বলেছিলেন যে সাচার কমিটির রিপোর্ট দেখে বারবার আপনাদেরকে তোপ দেখেছিলেন, কিন্তু সাচার কমিটির রিপোর্ট আজও কি বাস্তবায়িত তিনি করতে পেরেছেন? আপনার কি মনে হয়? কোথাও কিছু দেখছেন কি আপনি যে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষার কোথাও কি আপনি দেখছেন? ইমাম মুয়াজ্জিনের ভাতা ছাড়া কোথাও আপনি কি কোনো উন্নয়ন দেখছেন? আমি একটা উদাহরণ দিলে বুঝবেন আপনি সাচার কমিটির রিপোর্টের কথা ধরুন। সাচার কমিটির রিপোর্টে কি বলা আছে যে এমন কিছু ইন্ডেক্স আছে, অর্থনৈতিক মাপকাঠি আছে বা মানদণ্ড আছে, যেখানে মুসলিমরা হচ্ছে তপশিলি জাতি থেকেও পিছিয়ে আছে কিছু কিছু মানদণ্ডে, সবটা না, কিছু কিছু মানদণ্ডে। রাজ্য সরকার একটা পরিকল্পনা করলেন, তার নাম দিলেন লক্ষ্মীর ভাণ্ডার। ভালো কথা। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি এই দুটো ক্ষেত্রে উনি 1000 টাকা করলেন, আর সাধারণদের ক্ষেত্রে হচ্ছে 500 টাকা করলেন। তাহলে যদি সাচার কমিটির ইন্ডিকেটরটাকে আমি আপনার সামনে রাখি যে এমন কিছু অর্থনৈতিক মানদণ্ড আছে যেখানে হচ্ছে তপশিলি জাতি থেকেও মুসলিমরা পিছিয়ে আছে, তাহলে এখানে 500, ওখানে 1000, তাহলে তো ওনার উচিত ছিল অন্তত ওবিসি, আমি বলছি না জাত ধর্ম বর্ণের নামে করুন, আমি বলছি না, অন্তত ওবিসি অংশটাকে, যেখানে হচ্ছে যে হিন্দু আছে, মুসলিমও আছে, সবাই আছে, ওবিসি আছে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা অর্থনৈতিকভাবে অনগ্রসর, তাদেরকেও ইনক্লুড করতে পারতেন, এসসি, এসটি অ্যান্ড ওবিসি। তাহলে অন্তত সংখ্যালঘু মহিলারা হচ্ছে যে 1000 টাকা পেতে পারতেন। কিন্তু কিছু কিছু ইন্ডিকেটর পিছিয়ে আছে, তো পিছিয়ে থাকা অংশকে আবার হচ্ছে আরও পিছিয়ে দিচ্ছেন আপনি। একটাই কাজ করলেন, সেটাও করতে পারলেন না ঠিক মতো ভাবে, আর তো কিছু করেননি উনি। একটা আপনি প্রকল্প আমাকে দেখান যে উনি করেছেন এটা সংখ্যালঘুদের জন্য, একটা প্রকল্প, আমি খুশি হব, আমি খুবই খুশি হব যদি তিনি দেখাতে পারেন। আর তো কোনো প্রকল্প করেননি। আমি তো আগেই বলেছি ইমাম মুয়াজ্জিনদের ভাতা করেছেন, এটা উনার করেছেন উনি, এটা ঠিকই আছে, আমি এর মেরিটে যাচ্ছি না। সেটা কিন্তু সরকারের কোনো অর্থ নয়, সেটা বলছেন যে যেটা জানা যাচ্ছে যে ওয়াকফ সম্পত্তি থেকে তাদেরকে দেওয়া হচ্ছে। আমার মনে হয় না, আমি যতটুকু জানি, আমি নিজে চেয়ারম্যানও ছিলাম, সেখানেও চেয়ারম্যান ছিলাম। কোথা থেকে অর্থ দিচ্ছেন তাহলে সরকারের বলা উচিত যে অর্থটা কোথা থেকে আসছে। যদি ওয়াকফ বোর্ড থেকেই হয় তাহলে তিনি বলছেন কি করে যে এত টাকা বাজেট, এত করে দিয়েছি, এই করে দিয়েছি, ওই করে দিয়েছি, কী করেছেন আপনি? একটা জিনিস বলুন আগে আমাকে, আমি তো খুশি হব। আমি তো আবারও বলছি, বিধায়ক সংখ্যা কমেছে, 59 ছিল 44-এ চলে এসছে, রিপ্রেজেন্টেশন কমেছে, সব থেকে বড় কথা। আপনি এই সরকারের আমলে আপনি দেখতে পাবেন না মুর্শিদাবাদ জেলা সব থেকে বেশি, ভারতবর্ষের সব থেকে বেশি মুসলিম যদি কোনো জেলায় বসবাস করে সেটা মুর্শিদাবাদ জেলায়। আপনি কি ওখানে একজন পূর্ণমন্ত্রী পাবেন? মালদা জেলা পাবেন? পাবেন না। তাহলে আগে কি ছিল আর এখন কি হয়েছে? তাহলে রিপ্রেজেন্টেশন হচ্ছে কমে গেছে, 44-এ চলে এসছে 59 থেকে। তাহলে হচ্ছে বিধায়ক সংখ্যাও কমছে, এবং হচ্ছে মন্ত্রিসভায় যারা আছেন আপনি যদি লক্ষ্য করেন দেখবেন কার কী দপ্তর আছে, কী কাজ হয়, কিভাবে কাজ করেন, দেখলেই বুঝতে পারবেন যে তাদের গুণগত মান আদৌ বেড়েছে কিনা, যেটাকে আমরা বলি এম্পাওয়ারমেন্ট, সক্ষমতা বেড়েছে কিনা। যদি সক্ষমতা বেড়ে থাকে তো বলুন, আমি খুশি হব। আমি তো আপনাকে উদাহরণ দিলাম যে মালদা, মুর্শিদাবাদের তো উদাহরণই দিলাম আপনাকে। তাহলে আপনার কি মনে হয় যে বাম আমলের থেকে এই তৃণমূল সরকারে মুসলিম অর্থাৎ সংখ্যালঘু মুসলিমদের পশ্চিমবঙ্গে সেভাবেই কি দায়িত্ব দেওয়া হয়নি বলে আপনার মনে হয়? কি মনে হয় আপনি বলুন না, আমি খুশি হব। তো আমি আপনাকে জিজ্ঞেস করছি, আমি তো উদাহরণ দিচ্ছি, কতগুলো উদাহরণ দিলাম। আমি লক্ষ্মীর ভাণ্ডারের কথা বললাম, আমি আপনাকে হচ্ছে মন্ত্রিসভার কথা বললাম, আমি আপনাকে বিধায়ক সংখ্যা কমে যাওয়ার কথা বললাম। আপনি বলুন যে সরকার এমন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যেটা সংখ্যালঘুদের মান উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটা সিদ্ধান্ত আপনি আমাকে বলে দিন যে এই কাজটা করেছে এই সরকার।
তাহলে মেনে নিতে সুবিধা হবে আমার। মাদ্রাসা শিক্ষা পুরো অব্যবস্থা হয়ে গেছে, পুরো নেই। আপনি দেখতে পাচ্ছেন ঠিকমতো পরিচালিত হচ্ছে না। শিক্ষক পদ দীর্ঘদিন ধরে শূন্য, ইংলিশ মিডিয়াম তথই বছর, এমএসকে ওখানেও এখন ভ্যাকেন্ট পোস্ট শুরু হয়েছে। যেগুলো রেখে দিয়ে এলাম সেগুলো কেন করলেন না আপনি? আপনি নতুন না দিতেন ঠিক আছে, 405টা এমএসকে ছিল দিতে পারতেন, 100 নিউ সেট ছিল দিতে পারতেন। আলিয়া বিশ্ববিদ্যালয়ে হচ্ছে যে 126-27টা পদ এখনও ফাঁকা আছে, সেটা পূরণ করতে পারতেন, করেননি তো আপনি এখন। আমি হচ্ছে যে বানতলার কাছে হাতিশালায় হচ্ছে যে 65 একর জমিতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস নির্মাণ করতে চেয়েছিলাম, 20 কোটি টাকা দিয়ে এসেছিলাম, 724 ডিএমের কাছে ছিল, সেটা আপনি হতে দেননি। তো আপনি করে নিন, তখন বিরোধিতা করে আমাকে করতে দেননি, তো আপনি এখন নিজে করতে পারেন, আপনি কৃতিত্ব নিন। আমি তো চাই, সেই টাকারই বা কী হলো? আপনি আমাকে বলুন যে এতগুলো হচ্ছে 11টা সংস্থা আছে এই দপ্তরের অধীনে, কোনো সংস্থায় আপনি নতুন একজনকেও কি নিয়োগ করতে পেরেছেন যে আমি রেখে এসেছি তাই? এমনকি তাদের পার্মানেন্ট করারও কোনো ব্যবস্থা নেই। একটা জায়গায় বলুন না যে আপনি নিয়োগ করেছেন, একটাও তো নিয়োগ করেননি। যা আমি নিয়োগ করে এসেছি তাই আছে। কলকাতা শহরে গার্লস হোস্টেল সবাই জানে, অনেকগুলো আমরা করে এসেছিলাম, আছে, দরকার আছে কলকাতা শহরে। আমি একটা হচ্ছে যে যারা হচ্ছে কাজকর্ম করে পাস করার পর তাদের জন্য একটা হোস্টেল আমি করে এসেছিলাম, ওই রাস্তার উপরেই আছে, দিলখুশা স্ট্রিটের উপরে আছে, দেখবেন ফজলুল হকের নামেই আছে, কারণ ফজলুল হক ওই বাড়িতে নিয়মিত যাতায়াত করত। তো আবাসিক প্রতিষ্ঠান আমি করে এসেছিলাম। আপনি দেখবেন যে হজ হাউসের পাশে একটা জমি আছে 12 কাঠা, ওই জমিটা আমি নিয়েছিলাম কলকাতা কর্পোরেশন থেকে 1 টাকায়। লক্ষ্য ছিল হচ্ছে ওখানে গার্লস হোস্টেল তৈরি করা, আরেকটা, কারণ নিরাপত্তা অন্যান্য সমস্ত দিক ভেবে চিনতে ওই জায়গাটাকেই বাছাই করা হয়েছে। কলকাতা কর্পোরেশন ভেবেছিল ওইটাকে হচ্ছে যে আরেকটা অর্গানাইজেশনকে দেবে যারা হচ্ছে যে স্বাস্থ্য সংক্রান্ত হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ করে, পিপলস রিলিফ কমিটি, পিআরসি যেটাকে আমরা পাশেই আছে। কিন্তু আমি বুঝিয়েছিলাম যে এটা খুব গুরুত্বপূর্ণ, পিআরসির আরেকটা ক্যাম্পাস অন্য কোথাও হলেও কোনো ক্ষতি নেই, কিন্তু এইটা যদি এইখানটা হওয়াটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে গার্লস হোস্টেলের মতো বিষয়, কারণ একটা আছে আর একটা হবে। আমার পরিকল্পনা ছিল হচ্ছে যে ওখানকার যে ছেলেমেয়েরা আছে বস্তিতে যারা পড়াশোনা করে তাদের জন্য একটা জায়গা থাকবে, সুন্দর লাইব্রেরি হবে, পড়াশোনা করতে পারে সব কিছু, বাকি ফ্লোরগুলো হচ্ছে গার্লস হোস্টেল হবে। জমিটা এখনও ফাঁকা পড়ে আছে, 12 বছর আপনি করতে পারলেন না, আমাকে করতে দেওয়া হয়নি তখন। ওই জমিতে যখন আমি শিলান্যাস করতে চাই, পিডব্লিউডিকে যখন কাজের দায়িত্ব দিলাম, সব কাজই পিডব্লিউডি করেছে, কিন্তু আমাকে তখন করতে দেয়নি এলাকার তৃণমূল নেতারা। আমি আর নাম উচ্চারণ করতে চাই না, আপনি আমাকে কাজ করতে দিলেন না, অন্তত আপনি তো করতে পারেন। 12 বছর তো হয়ে গেল, আমি বলছি আপনাকে জমিটা ফাঁকা আছে, আপনি করিয়ে নিন, এখনও তো পড়ে আছে জমিটা। তাহলে তো একটা গার্লস হোস্টেল হলে অন্তত গ্রামাঞ্চলে সারা রাজ্যের মেয়েরা যে পড়তে আসে কলকাতায় জায়গা পায় না, তারা অন্তত জায়গা পাবে। যখন ধরুন যতগুলো ওয়াকফের আন্ডারে গার্লস হোস্টেল আছে, প্রায় যতটুকু আমার মনে পড়ে 120টা নতুন পোস্ট ক্রিয়েট করেছিলাম ওদের জন্য, যারা গার্লস হোস্টেলে কাজ করে, দীর্ঘদিন কাজ করতো, টাকা পয়সা পেতো না, তারাও তো পার্মানেন্ট হয়েছে, সে তো আমিই করেছি। তো কোন জায়গায় একটা কথা বলুন না আপনি আমাকে যে এই জায়গাটা কাজ করেছি। হ্যাঁ, একটা ক্যাম্পাস উনি করেছেন, সেটা হচ্ছে নিউ টাউনে, ক্যাম্পাস এবং হজ হাউস একসঙ্গে পাশাপাশি করেছেন ওখানে। যদিও আমি একটা হজ হাউস করেছিলাম হচ্ছে যে এয়ারপোর্টের খুবই গায়ে, সেটা উনি ব্যবহার করেননি, একটা নতুন হজ হাউস করেছেন বিশ্ববিদ্যালয়ের পাশে। এটা খুব দেখা যায় না সচরাচর যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে হজ হাউস, কিন্তু উনি করেছেন নিউ টাউনে। আমি 25 একর জমি চেয়েছিলাম ওখানে মেডিকেল ক্যাম্পাস করার জন্য আর ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস, আমার আলাদা আলাদা প্ল্যানিং ছিল। একটা হাতিশালা, এই জমিটাও আমি নিয়েছিলাম, এটা গার্লস ক্যাম্পাস হওয়ার কথা ছিল, এখানে মেডিকেলের সমস্ত কিছু, নার্সিং থেকে শুরু করে সমস্ত কিছু পড়াশোনা হতো, যেটা পাকসাকাশ ক্যাম্পাস আজকে আছে। এটা ফুললি ডেডিকেটেড ছিল হচ্ছে মেয়েদের জন্য। উল্টো দিকের মাঠটাও আমার নেওয়া। এই সরকার, আমি তো বললাম, ইমাম মুয়াজ্জিনদের ভাতা আর নিউ টাউনে ক্যাম্পাসটা তৈরি করেছে, যেটা আছে নিউ টাউনে হচ্ছে হজ হাউস প্লাস হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, এটাই সরকার করেছে, এইটুকুই। যদি আপনি বলেন সংখ্যালঘু বিষয়ক বা মাদ্রাসা শিক্ষাক্ষেত্রে এই সরকারের অবদান, তাহলে এই দুটো, এর বাইরে কিছু না।